অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে লাগবে নির্বাচনকালে নিরপেক্ষ সরকার, বললেন মির্জা ফখরুল। দ্রুত ভোট না হলে অপশক্তি মাথাচাড়া দেওয়ার শঙ্কা। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে এই নির্বাচনের সময়। আমি কথাটা বলছি, কারণ আছে। কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি 111-এর ইঙ্গিত, দাবি উপদেষ্টা নাহিদের। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। 16টা বছর পর আমি এখন ভাষায় খুঁজে পাচ্ছি না। অনেক আনন্দ। দীর্ঘ 16 বছরের অপেক্ষার অবসান। পিলখানার বিস্ফোরক মামলায় জামিনমুক্ত 178 বিডিআর সদস্য, আবেগাপ্লুত স্বজনরা, চাকরি ও ক্ষতিপূরণ দাবি। রিজার্ভ চুরির ঘটনায় সামনে এলো সাবেক গভর্নর আতিউর রহমানের নাম। ধামাচাপার চেষ্টায় ছিলেন কামাল আনিসুল। সিআইডির পরিবর্তে খতিয়ে দেখতে চায় দুদক। বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি। রাজধানীতে অভিযানে জব্দ 2 ট্রাক, চক্রের 2 সদস্য আটক। শেরপুরে গাড়ি থেকে উদ্ধার প্রায় 9,000 নতুন বই। 2 দেশের সিন্ডিকেটে ঝুলে আছে 18,000 কর্মীর ভাগ্য। বিশেষজ্ঞের অভিযোগ মানতে নারাজ বাইরা। মালয়েশিয়া চাইলে 2 সপ্তাহেই পাঠাতে প্রস্তুত সরকার, জানালেন সচিব। দ্রুত ভোট না হলে মাথাচাড়া দেবে অপশক্তি, এমন শঙ্কা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হলে প্রয়োজন হবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, জনগণের আশা পূরণে কোনো ইঙ্গিত এই সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। এদিকে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা জানান, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন না সংস্কার, রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে চলছে কথার লড়াই। এই তর্কে নতুন করে যোগ হয়েছে অন্তর্বর্তী সরকার একপক্ষ না নিরপেক্ষ। তারা কি আদৌ জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিয়েছেন, সেই প্রশ্নও এখন রাজনৈতিক মহলে। সে আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, কিছু ক্ষেত্রে নিরপেক্ষ থাকছে না অন্তর্বর্তী সরকার, তাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। 69-এর গণঅভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের 56তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে এই নির্বাচনের সময়। আমি কথাটা বলছি, কারণ আছে। কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। নির্বাচন দেরি হলে অপশক্তি মাথাচাড়া দিতে পারে এমন দাবি করে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, ডক্টর ইউনূসের সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে। এই ন্যূনতম যে সংস্কার রয়েছে নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কারগুলো করেই আমাদেরকে দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে। একই স্থানে আলাদা এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে। অতি সত্বর নির্বাচন চাই, তার কারণ সংস্কার একদিনে হয় না। এর আগে প্রেস ক্লাবের বাইরে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি 111 সরকার গঠনের ইঙ্গিত বলে দাবি করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা, নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত আছে। গণমাধ্যমে মির্জা ফখরুলের দেয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট দেন নাহিদ। এতে লেখেন, 1/11 বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। 5 আগস্ট থেকেই ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা চলছে বলেও অভিযোগ করেছেন গণ অভ্যুত্থানের এই নেতা। অন্য প্রসঙ্গ,
আদালতের আদেশে পিলখানা ট্র্যাজেডির বিস্ফোরক মামলায় জামিন চাওয়া 400 জনের মধ্যে জামিনে মুক্ত হলেন 178 জন। 16 বছরের গুমোট কান্না থেকে তাদের কিছুটা পরিত্রাণ হলেও বেশিরভাগই এখনও কারাবন্দী। মুক্ত বাতাসে ফিরে তাদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়মুক্তি দিতে হবে নির্দোষদের। একই সাথে দোষীদের আনতে হবে বিচারের আওতায়। আমান নবীর রিপোর্ট। বিডিআর হত্যাকাণ্ডে নিউ মার্কেট থানার বিস্ফোরক মামলায় প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয় 824 জনকে। তদন্ত শেষে 26 জন বাড়িয়ে মোট 850 জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ, আর বর্তমান আসামি 834 জন। এ মামলার সাক্ষী 1344 জন, যার মধ্যে 273 জনের সাক্ষ্য গ্রহণ করতেই অভিযুক্তদের জীবন থেকে চলে গেছে 16টি বছর। 16-17 বছর জেল কাটতে কি বা আছে, জীবন তো শেষ। শেখ হাসিনা সরকার পতনের পর সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানির 4টি তারিখ বিলম্বিত হলেও গত 19 জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে সাক্ষ্য দেন সাবেক সেনা কর্মকর্তা ইউসুফ ইকবাল। পরবর্তীতে বিস্ফোরক মামলায় অভিযুক্তদের মধ্যে যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই এবং যাদের সাজাভোগ এরই মধ্যে শেষ হয়েছে, তাদেরকে জামিনে মুক্তি দেওয়ার আদেশ দেন আদালত। অনিশ্চয়তার প্রহর কাটিয়ে বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক মুক্ত হতে থাকেন বন্দি বিডিআর সদস্যরা। আমার চাকরি ওই ঘটনার সময় মাত্র 1 বছর, আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না। এ সময় তারা ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারকে, দাবি রাখেন সকল নিরপরাধ বন্দীদের মুক্তির। সরকারের কাছে দাবি আমাদের একটাই, যাদের চাকরি কম ছিল তাদের চাকরি রিটার্ন পায়, আমরা যাদের সার্ভিস শেষ হয়ে গেছে তারা যাতে পেনশনটা পাইতে পারে, আমরা যাতে হারানো সম্মানটা ফিরে পাই। সূক্ষ্মভাবে এটা তদন্ত করে যারা জড়িত অবশ্যই যেন তাদের বিচার হয়। 770 বন্দি বিডিআরের মধ্যে বিস্ফোরক মামলায় জামিন চেয়েছেন প্রায় 400 জন। শুধু জামিনে মুক্তি নয়, অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাধীন তদন্ত কমিশনের কাছে সদ্য কারামুক্ত বিডিআর সদস্যদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন দেওয়া হয় সম্পূর্ণ দায়মুক্তি, একই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আমান নবী, সময় সংবাদ। মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের স্বজনদের চোখে আনন্দ অশ্রু। কারামুক্ত বিডিআর সদস্যদের বরণ করতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। দেরিতে হলেও ন্যায় বিচার পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন সবাই। একই সঙ্গে দ্রুত নির্দোষ বাকি সদস্যদের মুক্তি, হত্যায় জড়িতদের শাস্তি এবং সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহালের দাবিও তাদের। কখন কারাগার থেকে বের হবে প্রিয়জন, সে অপেক্ষায় স্বজনরা। কারো হাতে ফুল, কারো হাতে মালা। প্রিয়জনকে ফুল দিয়ে বরণের অপেক্ষায় বয়স্কদের সঙ্গে এক ঝাঁক নিষ্পাপ শিশুও। অনেকেই জন্মের পর প্রথম দেখেন দাদা নানাকে, আবার কাউকে 3 মাস বয়সী রেখে বাবা কারাবরণ করায় এক প্রকার এতিমের মতো কেটেছে দীর্ঘ প্রায় 16টি বছর। অনেকে বাবার আদর পায়, আমি পাইনি। আজকে থেকে আবার নতুন জীবন শুরু। আমার একটা হৃৎপিণ্ড আমার বড় ভাই। আমি নানা ভাইকে কখনো দেখিনি, কিন্তু জেলখানায় গিয়ে দেখে এসেছি। দীর্ঘ 16 বছর কারাবন্দী বিডিআর সদস্যরা স্বজনদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিডিআর হত্যাকাণ্ডের মামলায় নির্দোষ প্রমাণিত হয়েও বিস্ফোরক মামলায় দীর্ঘ 16 বছর কারাবাসের পর বৃহস্পতিবার জামিনে মুক্তি পান 178 জন বিডিআর সদস্য। 4 দেয়ালের অনিশ্চিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে সদ্য মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের ফিরে পেয়ে নতুন জীবন ফিরে পেল স্বজনরা। কারাগারের কঠিন মুহূর্তগুলোর বিবরণ দেন নিরপরাধ বিডিআর সদস্যরা। সাধারণ জনগণ যেমন টিভিতে দেখছে, আমিও টিভিতে দেখছি ঘটনা, তারপরেও আজকে 16 বছর আমি জেল খাটছি। আমি নাই, আমার পরিবারও নাই, সব নিঃস্ব, শেষ, পরিবারের কিছুই নাই। অবিলম্বে বিডিআরের নির্দোষ বাকি সদস্যদের মুক্তি ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি বিডিআর পরিবার কল্যাণ সমিতির। 74 জন যারা শহীদ হয়েছেন, এদেরকে যারা শহীদ করেছেন, ওই খুনিদের সঠিকভাবে বিচার করা না পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। বিস্ফোরক মামলায় জামিন পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে 41 এবং গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 137 জন বিডিআর সদস্য মুক্তি পান। দীর্ঘ 16 বছর কারাগারে থাকার কারণে তাদের অনেকের পরিবারে নেমে এসেছে আর্থিক অসচ্ছলতা। বিডিআর সদস্যদের দাবি, তাদেরকে আর্থিক সহায়তার পাশাপাশি যাদের বয়স রয়েছে তাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের ফাঁকে আরও একদিন ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ডক্টর অ্যাগনেস কালামার্ট। এছাড়া মেটার
প্রেসিডেন্ট স্যার নিক ক্লেইগ দাভোসে বৈঠক করেন ডক্টর ইউনূসের সঙ্গে। একই দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয় সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইমানের। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের ফাঁকে আজ প্রধান উপদেষ্টার 14টি কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে। ড্যাভোসের একটা খুব বিউটিফুল জিনিস হচ্ছে যে এখানে প্রচুর প্রাইভেট সেক্টরের এমডিরা আসেন, সিইওরা আসেন এবং তাদের সাথে অনেক গভর্নমেন্টের যে লিডারদের একটা ইন্টারাকশন হয়, অনেক মিনিস্টারের সাথে ইন্টারাকশন হয়। এই এমডিদের সাথে অনেক সময় এমনও হয় যে ড্যাভোসের যে রুমগুলো ছোট ছোট রুমে এই খুব ইম্পর্টেন্ট আলাপ হয়, অনেক ধরনের ডিল মেড হয়। এই 2 দিনে প্রচুর হেড অফ গভর্নমেন্টের সাথে প্রফেসর ইউনূসের প্রায় 10টার মতো হেড অফ গভর্নমেন্টের সাথে কথাবার্তা হয়েছে বা হেড অফ স্টেটের সাথে। মূলত থাকবে হচ্ছে প্রাইভেট সেক্টর, আপনি বেশ কিছু বড় বড় কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায়। আমাদের তরফ থেকে তো বারবার আমরা বলছি যে বাংলাদেশ এখন নাও রেডি ফর বিজনেসের সেই ক্লাইমেটটা তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেরিতে মামলা আলামত নষ্টের পেছনে তৎকালীন গভর্নর আতিউর রহমান সহ 14 জনের সংশ্লিষ্টতা পায় সিআইডি। দুদক বলছে অভিযুক্তদের নাম চার্জশিট থেকে বাদ দিতে চাপ দিয়েছিলেন 2 সাবেক মন্ত্রী আনিসুল হক ও আসাদুজ্জামান খান কামাল। সিআইডির তদন্ত এখতিয়ার বহির্ভূত দাবি করে তদন্তের দায়িত্ব নিতে চায় দুদক। 2016 সালের 4 ফেব্রুয়ারি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার সরিয়ে নিয়েছিল হ্যাকাররা। ওই ঘটনায় মতিঝিল থানায় যে মামলা হয়েছিল তার তদন্ত 9 বছরেও শেষ করতে পারেনি সিআইডি। আলোচিত ওই ঘটনা তদন্ত করতে গিয়ে দেরিতে মামলা কিংবা আলামত নষ্ট সহ নানা তৎপরতায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ 13 জনের সংশ্লিষ্টতা পায় সিআইডি। তবে এই মূল হোতাদের নাম মামলার অভিযোগপত্র থেকে বাদ দিতে সিআইডিকে তখন চাপ দিয়েছিলেন তৎকালীন সরকারের প্রভাবশালী 2 মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আনিসুল হক। সম্প্রতি সংশ্লিষ্টদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। এমন বাস্তবতায় ব্যাংক কর্মকর্তাদের লুটপাটের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নতুন করে সামনে আসায় দুদক নিজেদের তফসিলভুক্ত অপরাধ দাবি করে তদন্ত দায়িত্ব নিতে সম্প্রতি সিআইডিকে চিঠি দেয়। চিঠিতে বলা হয় আত্মসাতের ঘটনা চুরির মামলা হিসাবে অবহিত করেছিল বিগত সরকার। কোনো কর্মকর্তা জড়িত থাকেন তাহলে এই অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য। এদিকে বরখাস্ত সেনা কর্মকর্তা এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আলাদা 2 মামলা তাদের বিরুদ্ধে 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 342 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। তার স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় এবং জোর সাজসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এই অস্বাভাবিক লেনদেন করায় তাকেও এই মামলায় অন্তর্ভুক্ত করে দুজনের বিরুদ্ধে আজ একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন খাস জমি দখল করে রিসোর্ট তৈরির অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 2 দেশের সিন্ডিকেটের কারণেই ঝুলে আছে মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মীর ভাগ্য। চাপ সৃষ্টির পাশাপাশি সিন্ডিকেট ভাঙার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা, যদিও অভিযোগ মানতে নারাজ বাইরা নেতারা। প্রবাসী কল্যাণ সচিব জানালেন মালয়েশিয়া চাইলে 2 সপ্তাহেই কর্মী পাঠাতে প্রস্তুত সরকার। প্রসূনা শেষের রিপোর্ট। ভিসা পেয়েও বিমানের টিকিট জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে পারছেন না অনেকে। তাদেরকে বারবার আশ্বস্ত করা হলেও ফলাফল শূন্য। সবশেষ 4 অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কর্মীদের নেয়ার ঘোষণা দিলেও তাতেও গতি আসেনি। টাকা ফেরত দিচ্ছে না প্রতারণায় অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো। এই যখন পরিস্থিতি, তখন সংকট নিরসনে বুধবার আন্দোলনে নামেন ভুক্তভোগীরা। এটা কি আমাদের দোষ ছিল? প্রশ্ন উঠেছে মালয়েশিয়ায় যেতে বাধা কোথায়, কেনই বা এত সময় লাগছে? বিশেষজ্ঞরা বলছেন মালয়েশিয়া সরকারের আন্তরিকতা থাকলেও দুদেশের শক্তিশালী সিন্ডিকেটে আটকে আছে কর্মী নেয়ার প্রক্রিয়া। বাধাটা আসছে 2টো জায়গা থেকে। সেটা হচ্ছে যে তাদের যে হোমের জায়গায় যে মিনিস্ট্রি রয়েছে এবং এই যে বেস্টিনেটের সাথে সম্পর্কিত বিভিন্ন পরিবার, তারা এটাকে আটকে রেখেছেন কি যুক্তিতে? যে এইটা ছেড়ে দিলে তাহলে সিন্ডিকেশনও
আবার বন্ধ করে সকলকে দিয়ে লোক নিতে হবে, যেটা তারা চান না। এই সিন্ডিকেশনের জন্য $2 বিলিয়ন তারা এইসব সাধারণ দরিদ্র অভিবাসীদের কাছ থেকে আত্মসাৎ করেছে। গোপন জায়গাটাকে যদি ধরতে না পারেন, ভাঙতে না পারেন, তবে এটা কঠিন। যদিও বাইরের নেতাদের দাবি সিন্ডিকেটের অভিযোগ ভিত্তিহীন। সংকট নিরসনে দুই সরকারকে আরও জোরালো ভূমিকা নেয়ার আহ্বান তাদের। কে কি করলো এটা যেহেতু আমাদের সামনে দৃশ্যমান নয়, সেই বিষয় নিয়ে আমি তো আলোচনা করার সুযোগ নাই। সরকার যেখানে আন্তরিকতার সহিত তাদেরকে পাঠানোর জন্য চেষ্টা করছে, সেটাই আমার কাছে সত্য এবং সেটাই বাস্তব। কর্মী পাঠাতে বাংলাদেশ প্রস্তুত জানিয়ে প্রবাসী কল্যাণ সচিব জানালেন, মালয়েশিয়ায় মন্ত্রী পর্যায়ে সিদ্ধান্তের জটিলতায় গোটা প্রক্রিয়া ঝুলে রয়েছে। ওনারা যদি ইভেন্ট বলে 15 দিনের মধ্যে শুরু করতে হবে, উই আর রেডি। তাদের গভর্নমেন্ট প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো তারাও এক্সস্ট করবেন। গত বছর নতুন পুরনো বিদেশি কর্মীদের কাজে যোগ দিতে 31 মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিমানের টিকিট স্বল্পতার অজুহাতে প্রায় 18,000 কর্মী পাঠাতে ব্যর্থ হয় রিক্রুটিং এজেন্সিগুলো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রয় ও মজুতদারি চক্রের 2 সদস্যকে আটক করেছে ডিবি। এ সময় 2 ট্রাক বই জব্দ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 8 লাখ টাকা। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে ও তথ্য জানায় সংস্থাটি। প্রতি বছর কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয় সরকার। তবে কিছু অসাধু চক্র এসব বই মুদ্রণ এবং পরিবহনকালে বাড়তি মজুত করে খোলা বাজারে চড়া দামে বিক্রি করে। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বাংলা বাজার থেকে এই চক্রের 2 সদস্যকে গ্রেফতার করে ডিবি। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উক্তরূপ একটি অসাধু চক্র সূত্রাপুর থানাধীন বাংলা বাজার ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম হতে 10ম শ্রেণীর বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্য বই বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছে। অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। অভিযানে মজুত করা প্রায় 10,000 সরকারি বই জব্দ করা হয় বলেও জানানো হয়। মজুতদারি চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে ডিবি। আটককৃত বইয়ের মূল্য অনুমান 8 লক্ষ টাকা। বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক আমরা ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডকে ফেরত প্রদান করতে পারি এবং ফেরত প্রদানের করলে তৎপরবর্তী তারা হয়তো সেক্ষেত্রে ব্যবস্থা নেবেন। এদিকে বুধবার রাতে শেরপুরের ধাতিয়াপাড়ায় একটি ট্রাক থেকে মাধ্যমিক শ্রেণীর প্রায় 9,000 নতুন বই জব্দ করে পুলিশ। সরকারি এসব বই পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আধুনিক প্রযুক্তির যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংগ্রহে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সকালে চট্টগ্রামে এমআর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে কর্নেল কমান্ড হিসেবে অভিষেক এবং অধিনায়ক সম্মেলনে কথা বলেন সেনাপ্রধান। এর আগে যথাযোগ্য সামরিক মর্যাদায় ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কমান্ড হিসেবে অভিষিক্ত হন ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাপ্রধানকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। আমি কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা, যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। বিপিএল-এর খবর অবশেষে থামল রংপুর রাইডার্সের জয়রথ। চট্টগ্রামে দিনের প্রথম ম্যাচে তাসকিন রায়ান বার্লের দুর্দান্ত বোলিংয়ে 24 রানে জয় তুলে নিল দুর্বার রাজশাহী। আগে ব্যাট করে 9 উইকেট 170 রান তুলে রাজশাহী, জবাবে 146 রানে অল আউট হয় রাইডার্স। 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রায়ান বার্ল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে লাগবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, বললেন মির্জা ফখরুল। আরেকটি 111 গঠনের ইঙ্গিত, দাবি উপদেষ্টা নাহিদের। আজকে বাবাকে পেয়ে অনেক খুশি। 16টা বছর পর আমি এখন ভাষায় খুঁজে পাচ্ছি না। অনেক আনন্দ। দীর্ঘ 16 বছরের অপেক্ষার অবসান। পিলখানার বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত 178 বিডিআর সদস্য।
আবেগাপ্লুত স্বজনরা, চাকরি ও ক্ষতিপূরণ দাবি। এবং রিজার্ভ চুরির ঘটনায় সামনে এলো সাবেক গভর্নর আতিউর রহমানের নাম। ধামাচাপার চেষ্টায় ছিলেন কামাল আনিসুল। সিআইডির পরিবর্তে খতিয়ে দেখতে চায় দুদক। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।